আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই বিশেষ করে সপ্তম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত প্রায় 140টি এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হিসাবের ঐচ্ছিক ধাপ কোনটি? মানে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি? দেখেন, হিসাব চক্রের এই খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী এগুলো কিন্তু প্রস্তুত করতে হয়, বাট কার্যপত্র যেটা যে গ নাম্বারে, এই কার্যপত্রটা কিন্তু করা বাধ্যতামূলক না, তাই কার্যপত্রকে ঐচ্ছিক ধাপ বলা হয় হিসাব চক্রের। পরের প্রশ্ন, আবশ্যিক দাখিলা নয় কোনটি? মানে কোন দাখিলাটি দেয়া বাধ্যতামূলক না? যেমন সমাপনী দাখিলা 1 নাম্বার, এটা দেয়া বাধ্যতামূলক না। বিপরীত দাখিলা এটা দেওয়া বাধ্যতামূলক না, বাট সমন্বয় দাখিলা দেয়া কিন্তু বাধ্যতামূলক সমন্বিত রেওয়ামিল প্রস্তুতির জন্য। তাহলে 1 আর 3 সঠিক উত্তর, কারণ এই দুইটা করা বাধ্যতামূলক না। সমাপনী জাবেদার মাধ্যমে আমরা হিসাব বন্ধ করি, বিপরীত দাখিলার মাধ্যমে আমরা পরবর্তী হিসাবে অনেক কিছু বিশেষ করে সমন্বয়ের দাখিলা, বিপরীত দাখিলা দিয়ে থাকি, যে দুইটা বাধ্যতামূলক না, কিন্তু সমন্বয় দাখিলাটা বাধ্যতামূলক। নিট লাভে বন্ধের জাবেদা কি? নিট মুনাফা বন্ধের জন্য জাবেদা হচ্ছে এই আয় বিবরণী ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কেন আয় বিবরণী ডেবিট হবে? কারণ আয় বিবরণী ডেবিট দিকে নিট লাভ লিখি, আবার মূলধন হিসাবের সাথে যোগ করি, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। অনুপার্জিত আয় সমন্বয় করা হলে কি হয়? দায় কমে যাবে, আয় হ্রাস পাবে, তাই না? আয় বৃদ্ধি পাবে, দায় হ্রাস, আয় বৃদ্ধি। অনুপার্জিত আয়ের সমন্বয় হচ্ছে জাবেদা হচ্ছে অনুপার্জিত আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। তো এখানে অনুপার্জিত আয় দায় কমে যাচ্ছে, তাই ডেবিট হচ্ছে, আর সেবা আয় বৃদ্ধি পাবে, সেবা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য দায় হ্রাস, আয় বৃদ্ধি পাবে। সমাপনী দাখিলা দ্বারা কি বোঝায়? নামিক হিসাব বন্ধ করা হয়, ঠিক আছে। উত্তোলন হিসাবকে মূলধন হিসাবে স্থানান্তর করা হয়, এটাও ঠিক আছে। চলতি হিসাব খোলা হয় না, চলতি হিসাব তো খোলা হয় না। 3 নম্বরটা সঠিক না, 1 আর 2 সঠিক, 1 এবং 2 সঠিক। বিপরীত দাখিলা কখন দেয়া হয়? এই হিসাবকালের প্রথম তারিখে। বিপরীত দাখিলাটা সাধারণত পরবর্তী হিসাবে শুরুতে দেয়া হয়, মানে প্রারম্ভিক আমরা দাখিলার মতোই এই বিশেষ করে প্রথম তারিখে, হিসাবকালের প্রথম তারিখে এই বিপরীত দাখিলা দেয়া হয়, যেগুলি সমন্বয় জাবেদার বিপরীত। সব সমন্বয় না অবশ্য, কিছু সমন্বয়ের বিপরীতে সমন্বয় জাবেদার বিপরীত জাবেদা করি। যেমন বেতন বকেয়া রয়েছে, এটা সমন্বয় জাবেদা হচ্ছে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, বাট এইটা আর বিপরীত দাখিলা হচ্ছে বকেয়া বেতন ডেবিট, বেতন ক্রেডিট। কোনটি হিসাব নিকাশের একটি প্রাথমিক বহুঘর বিশিষ্ট খসড়াপত্র? কার্যপত্র সাধারণত বহুঘর বিশিষ্ট একটি খসড়াপত্র, যেটিকে ওয়ার্কশিট বলে কার্যপত্র। যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাব বছরে শেষ হয়ে যায় তাকে কি বলে? মুনাফা জাতীয় খরচ। মুনাফা জাতীয় খরচের মেয়াদ সংশ্লিষ্ট হিসাবকালের মধ্যে থাকে, যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, বিজ্ঞাপন খরচ প্রদান, মজুরি প্রদান, পণ্য ক্রয়, এগুলি সব মুনাফা জাতীয় ব্যয়। আর যে ব্যয়গুলির মেয়াদ ব্যবসায় অনেক দিন থাকে সেগুলোকে মূলধন জাতীয় ব্যয় বলে। যে ব্যয়ের ফলাফল সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে যায় না তাকে কি বলে? মূলধন জাতীয় ব্যয় বলে। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে সমস্ত ব্যয় অনেক দিনের জন্য করা হয়, যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা নির্মাণ, ভূমি ক্রয়, এগুলি অনেক দিনের জন্য করা হয়, সেজন্য এগুলিকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। সমন্বয় দাখিলা কেন প্রয়োজন? সমন্বয় দাখিলা প্রয়োজন কারণ সঠিক আর্থিক অবস্থা নিরূপণের জন্য। সমন্বয় দাখিলার মাধ্যমে আমরা আর্থিক অবস্থা সঠিকভাবে জানতে পারি, যেমন নিট মুনাফা সঠিকভাবে জানতে পারি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ সঠিকভাবে জানতে পারি। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা লিখি, তাই না? তা সঠিক আর্থিক অবস্থা জানার জন্য
এই সমন্বয় দাখিলা দেওয়া প্রয়োজন। অগ্রিম দফাসমূহ কত প্রকার? অগ্রিম দুই ধরনের আছে, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। অগ্রিম ব্যয় এবং অগ্রিম আয় দুই ধরনের অগ্রিম দফা। যেমন বেতন প্রদান, বেতন, অগ্রিম বেতন, অগ্রিম বিমা সেলামি, এগুলো হচ্ছে অগ্রিম ব্যয়। আবার অগ্রিম শিক্ষানবিশ সেলামি, অগ্রিম সেবা আয়, এগুলো হচ্ছে অগ্রিম আয়। তাই অগ্রিম আয় এবং অগ্রিম ব্যয় দুই ধরনের অগ্রিম দফা থাকে। হিসাব করে নিম্নোক্ত কোন নীতি অনুযায়ী মজুত পণ্য ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি মূল্যায়ন করা হয়? রক্ষণশীলতার নীতি। হিসাব বিজ্ঞানের যে সমস্ত নীতিমালা রয়েছে তার মধ্যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মধ্যে যেটি কম সেটি লিখি। কারণ এই রক্ষণশীলতার নীতিটা হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে আমরা বেশিটা লিপিবদ্ধ করব, আর সম্পদ এবং আয়ের ক্ষেত্রে কমটা লিপিবদ্ধ করব। তো যেহেতু সমাপনী মজুত পণ্য ক্রয়, তাই দুইটা সমাপনী মজুত পণ্য সম্পদ, তাই দুইটা টাকার মধ্যে ছোট বড়োর মধ্যে ছোটটি লিখব। হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রণয়নের সময় মুনাফা জাতীয় আয় ব্যয়সমূহ বন্ধ করার প্রয়োজন হয় কিসের মাধ্যমে? এই যে সমাপনী দাখিলার মাধ্যমে। সমাপনী দাখিলা হচ্ছে মূলধন জাতীয় আয় এবং ব্যয় জাতীয় যে সমস্ত হিসাব আছে, মুনাফা জাতীয় আয় ব্যয়, মুনাফা জাতীয় আয় ব্যয়সমূহ হিসাবকাল শেষে বন্ধ করার মাধ্যমে সাময়িক হিসাবসমূহ বন্ধ করা হয়, যাকে বলা হয় সমাপনী দাখিলা। বিপরীত দাখিলা হলো সমন্বয়ের বিপরীত। সমন্বয় জাবেদার বিপরীত আমরা এই বিপরীত দাখিলা করে থাকি, সমন্বয় জাবেদার বিপরীত। যেমন বেতন বকেয়া রয়েছে, এটা সমন্বয় জাবেদা হচ্ছে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। আর এটার বিপরীত জাবেদা হবে বকেয়া বেতন ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। কার্যপত্রের আয় বিবরণী ক্রেডিট ব্যালেন্স কি নির্দেশ করে? ক্রেডিট ব্যালেন্স না, মানে ক্রেডিট দিক বেশি, কি নির্দেশ করে? মোট লাভ, মোট ক্ষতি, নিট লাভ, নিট ক্ষতি, কোনটা হবে? নিট মুনাফা। কার্যপত্র আমরা যখন প্রস্তুত করি, তো কার্যপত্রের যদি ক্রেডিট দিক বেশি হয় তাকে ক্রেডিট ব্যালেন্স বলে, এবং ক্রেডিট দিক বেশি হলে নিট মুনাফা হয়। কার্যপত্রের আয় বিবরণী ডেবিট ব্যালেন্স কি নির্দেশ করে? আচ্ছা, ডেবিট ব্যালেন্স মানে কি? ডেবিট দিক বড়, খরচ বড় বেশি, তাই না? আয় বিবরণী যখন খরচ বেশি হবে তখনই তো ডেবিট দিক বেশি হবে, তাকে ডেবিট উদ্ধৃত বলা হবে, নিট ক্ষতি হবে। কার্যপত্রের যে আয় বিবরণী ঘর থাকে, সে আয় বিবরণীর ডেবিট দিক যদি বেশি হয় তাকে ডেবিট ব্যালেন্স বলে, যেটি দ্বারা নিট ক্ষতি নির্দেশ করে। কার্যপত্রে নিট মুনাফা আর্থিক অবস্থার বিবরণীর কোন দিকে বসে? নিট মুনাফা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হবে। হ্যাঁ, ক্রেডিট দিকে। আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে মূলধন বসে, তো মূলধন যেদিকে বসবে সেদিকে নিট মুনাফা বসবে। কারণ মূলধনের সাথে যেহেতু নিট মুনাফা যোগ হয়, সেজন্য মূলধন যেহেতু মালিকানা সত্ত্ব, নিট মুনাফা ও মালিকানা সত্ত্ব, তাই ক্রেডিট দিকে লিখতে হবে। পরের প্রশ্ন, কার্যপত্রে নিট ক্ষতি আর্থিক অবস্থার বিবরণীর কোন দিকে বসে? নিট ক্ষতি আমরা মূলধন থেকে বিয়োগ করি, তো মূলধন ক্রেডিটে বসে, তাহলে মূলধন থেকে বিয়োগ হলে ডেবিট দিকে বসবে। যে সমস্ত আইটেম দ্বারা মূলধন কমে সেইগুলি রেওয়ামিলের ডেবিট দিকে বসে, তাই নিট ক্ষতি আর্থিক অবস্থার বিবরণীর কার্যপত্রে ডেবিট দিকে লিখতে হবে। কার্যপত্র উত্তোলন আর্থিক অবস্থার বিবরণীর কোন দিকে বসে? উত্তোলন দ্বারা মূলধন কমে, তা মূলধন যেহেতু ক্রেডিটে, উত্তোলন ডেবিট দিকে বসবে, উত্তোলন ডেবিট দিকে লিখতে হবে কার্যপত্রের। বিশেষ করে এই আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট দিকে লিখতে হয়। অবশ্য রেওয়ামিলেরও ডেবিট দিকে বসে। নিচের কোনটি দীর্ঘমেয়াদী দায়? দারুণ একটি প্রশ্ন। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যে সমস্ত দায় একবার নেওয়ার ফলে ব্যবসায় অনেক দিন থাকে। তো এখানে কোনটি সঠিক, কোনটি দীর্ঘমেয়াদী দায়? তোমাদের মধ্যে হয়তো অনেকেই পারবে যে 10% ঋণ। 10% ঋণটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়, কারণ 10% ঋণটা ব্যবসায় অনেক দিন থাকে। নিচের কোনটি দীর্ঘমেয়াদী দায়? এটা তোমরা হয়তো পারবে। এই যে 10% বন্ড, আচ্ছা বন্ড হচ্ছে ঋণপত্র, বন্ড অ্যান্ড ডিবেঞ্চার বলি না আমরা, এগুলো হচ্ছে ঋণপত্র।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে নিয়মিত ক্লাস নিয়ে থাকি। তোমার ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো, আমি ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। নিচের কোনটি চলতি দায়? দারুণ একটি প্রশ্ন। চলতি দায় কোনটি, তাই না? চলতি দায় হচ্ছে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে, তাই না? এগুলি চলতি দায়, হিসাবকালের মধ্যে পরিশোধ করতে হয়। তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে চলতি দায় হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব চলতি দায়। পরের প্রশ্ন, কারবারের স্থায়ী সম্পত্তি ক্রয় করতে যে ব্যয় হয় তাকে বলে মূলধন জাতীয় ব্যয়। স্থায়ী সম্পদ অর্জনের জন্য ব্যয় মূলধন জাতীয় ব্যয়, কারণ মূলধন জাতীয় ব্যয় একবার হওয়ার ফলে ব্যবসায় অনেক দিনের প্রভাবটা থাকে, সেজন্য এগুলিকে মূলধন জাতীয় ব্যয় বলে। যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, সুনাম অর্জন ব্যয়, তাই না? যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, এগুলি সব মূলধন জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ কোনটি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে প্রাথমিক খরচ, প্রাথমিক খরচটা কিন্তু বিলম্বিত ব্যয়। প্রাথমিক খরচ, তারপরে হচ্ছে কি যে বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো সব বিলম্বিত ব্যয়ের মধ্যে পড়ে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে। পূর্বের উদ্বৃত্তপত্রের বর্তমান রূপ কোনটি? মানে হিসাব বিজ্ঞানে আগে উদ্বৃত্তপত্র বলা হতো কাকে? এই যে ঘ নম্বরে আর্থিক অবস্থার বিবরণী আছে না, আর্থিক অবস্থার বিবরণীটিকে একসময় উদ্বৃত্তপত্র বলা হতো। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছি তখন এর নাম ছিল উদ্বৃত্তপত্র, এখন বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের বিবরণী, তাই না? পূর্বের ক্রয় বিক্রয় হিসাব ও লাভ ক্ষতি হিসাবের সংমিশ্র নিচের কোনটি? মানে আগে আমরা যখন হিসাব করেছি তখন ক্রয় বিক্রয় হিসাব করে মোট লাভ পেতাম, লাভ ক্ষতি হিসাব করে নিট লাভ পেতাম। এখন এই দুইটা মিলে আয় বিবরণী হয়েছে, যাকে বলা হয় বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীর জন্য আগে আমরা ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করতাম, এখন এটাকে বলা হয় বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীর মাধ্যমে নিট লাভ মোট লাভ আমরা সব পাই। বিশদ আয় বিবরণী থেকে কোনটি জানা যাবে? এই লাভ বা ক্ষতি জানা যাবে। যদিও নিট মুনাফা বা নিট ক্ষতি, এখানে লাভ বা ক্ষতি বলছে, নিট লাভ নিট ক্ষতি বোঝাচ্ছে। ব্যবসায়ের প্রতি মালিকের পাওনার পরিমাণ জানা যায় কোনটি থেকে? মালিকের পাওনা মানে কি? মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকের পাওনা হচ্ছে মূলধন বাবদ মালিক ব্যবসা থেকে কত টাকা পাবে, এটার জন্য মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হবে। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা জানতে পারি মালিক ব্যবসা থেকে কত টাকা পাবে। মুনাফা জাতীয় আয় ব্যয়ের ভিত্তিতে কোনটি প্রস্তুত করা হয়? মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের ভিত্তিতে আমরা আয় বিবরণী প্রস্তুত করে থাকি। আয় বিবরণী হচ্ছে যে বিবরণীতে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় সমূহ লেখা হয় তাকে আয় বিবরণী বলা হয়। মূলধন জাতীয় ব্যয় কোনটি? মূলধন জাতীয় ব্যয়, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে মেশিন ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, এগুলো সব মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে। যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, এটি কোন ধরনের ভুল হবে, তাই না? মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে আমরা লিখি তাহলে নিট মুনাফা নির্ণয় ভুল হবে। কারণটা কি? কারণ নিট মুনাফা সঠিকভাবে নির্ণয় হবে না। হিসাব বিজ্ঞানের নিম্নোক্ত কোন নীতি অনুযায়ী ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি ক্রয় সেটি ছোট, যেটি কম সেটি লেখা হয়? রক্ষণশীলতার নীতি। রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা সমাপনী মজুত পণ্যের মধ্যে দুইটার যদি টাকা থাকে যেটা কম সেটা লিখি। সমন্বয় দাখিলা কখন আবশ্যক হয়? এই আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে। আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে আমরা সমন্বয় জাবেদা করি, সেই সমন্বয় জাবেদা দেখে সমন্বিত রায়ামিল প্রস্তুত করি, তারপরে না আর্থিক বিবরণী প্রস্তুত করি। আর্থিক বিবরণী মানে মোট লাভ, নিট লাভ, এগুলি। এখানে একটা বিষয় আছে যে আয় বিবরণী প্রস্তুতের একটা ব্যাপার আছে, কিন্তু আর্থিক বিবরণী বলতে এর মধ্যে আয় বিবরণী,
মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা মিলে বোঝায় আর্থিক বিবরণী। কার্যপত্র কখন প্রস্তুত করা হয়? নির্দিষ্ট তারিখে, কোনো একটি নির্দিষ্ট তারিখে। এখানে আছে 31শে ডিসেম্বর তারিখে, 30শে জুন তারিখে, মাস আনতে, তাই না? কিন্তু সঠিক উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট তারিখে, কোনো একটি নির্দিষ্ট তারিখে এই কার্যপত্র প্রস্তুত করা হয়। এর কোনো নির্দিষ্ট দিন নেই যে এই দিনই প্রস্তুত করতে হবে, কোনো একটি নির্দিষ্ট তারিখে। কার্যপত্রে মুনাফাজাতীয় আয় অন্তর্ভুক্ত হয় কোথায়? আয় বিবরণীর ডেবিট কলামে, তাই না? আয় বিবরণীর ক্রেডিট কলামে, আয় বিবরণীর ক্রেডিট কলামে লিখতে হয়। মুনাফা জাতীয় আয় আয় বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হবে, আর মুনাফা জাতীয় ব্যয় আয় বিবরণীর ডেবিট দিকে লিখতে হবে আমরা যখন কার্যপত্র প্রস্তুত করি হিসাব বিজ্ঞানের। কার্যপত্রে মুনাফা জাতীয় ব্যয়কে অন্তর্ভুক্ত করা হয় কোথায়? আয় বিবরণীর ডেবিট দিকে। মুনাফা জাতীয় ব্যয় মানে কি? বেতন, ক্রয়, মজুরি, ভাড়া, মনিহারি খরচ, অবচয়, এগুলি সব আয় বিবরণীর ডেবিট সাইডে লিখি কার্যপত্রের। কার্যপত্রে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট কলামে কোনটি লিখতে হবে? সম্পদ। কার্যপত্রে যে আমরা আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করি, সেই ছকের ডেবিট এবং ক্রেডিট দুইটা কলাম থাকে। তো ডেবিট কলামে সম্পদ লিখি, আর ক্রেডিট কলামে মালিকানা সত্ত্ব এবং দায় লিখি। সম্পত্তির অবচয় কি? মুনাফা জাতীয় ব্যয়। সম্পত্তির অবচয়টা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, তাই না? সম্পত্তি, বিভিন্ন সম্পত্তির অবচয়, অবলোপন, এগুলি মুনাফা জাতীয় ব্যয়। নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তারপরে হচ্ছে কোনো সম্পদ বিক্রয়, পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয় করে যে টাকা পায়, সেটিও কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি। প্রাপ্য কমিশন 3000 টাকা, এর সঠিক সমন্বয় দাখিলা কোনটি? প্রাপ্য কমিশন মানে এখনো পাইনি, পরে পাবো, তাই না? তাহলে হবে প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট। ক নাম্বারটি সঠিক হবে? প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় হিসাব ক্রেডিট। কার্যপত্রে আয় বিবরণী নিট ক্ষতি হবে যখন, নিট ক্ষতি কখন হবে? ভালো করে লক্ষ্য করি। আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় তাহলে কিন্তু নিট ক্ষতি হয়। এইখানে ক নাম্বারটি সঠিক। মোট ব্যয় গ্রেটার দেন মোট আয়, এটি দ্বারা নিট ক্ষতি বোঝায়। কিন্তু ক্ষতি মানে কি? ব্যয় বড়, বিষয়টি খেয়াল রাখতে হবে। মূলধন জাতীয় আয় ব্যয় দফাসমূহ কার্যপত্রের কোথায় বসে? আয় ব্যয় মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয় আয় বিবরণীতে বসে। ডেবিট দিকে বসে মূলধন জাতীয় ব্যয়, আর ক্রেডিট দিকে লিখতে হয় মূলধন জাতীয় আয়। সমাপনী মজুত পণ্য মূল্যায়নের নীতিগত ভিত্তি কি? সমাপনী মজুত পণ্য মূল্যায়নের নিয়ম হচ্ছে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম। এই যে ঘ নাম্বারটি সঠিক। ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম, সেটি সাধারণত আমরা এই সেই সমাপনী মজুত পণ্যটা হিসেব করে থাকি, যদি টাকা যদি দুইটা টাকা যদি থাকে। সাধারণ সঞ্চিতি কার্যপত্রে দেখানো হয় কোথায়? সাধারণ সঞ্চিতি কার্যপত্রে এই যে আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে দেখাতে হবে, ক্রেডিট দিকে। কারণ কি? কারণ সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হয় কার্যপত্র প্রস্তুত করার সময়। পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে উত্তোলনের সুদ ব্যবসায়ের আয়। উত্তোলনের সুদটা ব্যবসায়ের আয় আর মালিকের ব্যয়, কারণ মালিক দিবে, ব্যবসা পাবে, সেজন্য এটি ব্যবসায়ের আয়। একটি পুরানো মেশিন মেরামত খরচ কোন জাতীয় খরচ? পুরানো মেশিনের মেরামত খরচ অবশ্যই এই মুনাফা জাতীয় ব্যয়।
কারণ আমরা যখন যন্ত্রপাতির মেরামত খরচ, মেশিনের মেরামত খরচ লিখি, সেগুলি পুরাতন যেটা থাকে সেটারই মেরামত খরচ, এবং এইগুলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, যেটিকে সাধারণত মেরামত খরচ বলে। আর এইমাত্র কৃত মেশিনের যদি মেরামত খরচ হয়, সেটা আবার এই যে এইমাত্র কৃত নতুন মেশিনের যদি মেরামত খরচ হয়, এই যে 48 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, এইমাত্র কৃত নতুন মেশিনের মেরামত খরচ, এটা কিন্তু অনেকে মেরামত খরচ মনে করে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাবে, কিন্তু এটি আসলে মূলধন জাতীয় ব্যয় হবে। কারণ মেশিন কেনার পরে চালু হওয়ার আগ পর্যন্ত, স্টার্ট করার আগ পর্যন্ত যত খরচ, সব খরচ ওই মেশিনের সাথে যোগ হবে, যেগুলি মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় কোন ধরনের ব্যয়? অবশ্যই মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন, এটাও মূলধন জাতীয় ব্যয়, কারণ যন্ত্রপাতি ক্রয়ের জন্য যে পরিবহন খরচ পরিশোধ করা হয়, এইটা তো যন্ত্রপাতির সাথে যোগ হয়, তাই মূলধন জাতীয় ব্যয়। জনাব জাফর তার ব্যবসার জন্য পণ্য আমদানি করে, পণ্য আমদানি শুল্ক ড্যাশ, পণ্য আমদানি শুল্কটা কিন্তু মুনাফা জাতীয় খরচ। পণ্য আমদানির জন্য যে শুল্ক পরিশোধ করা হয়, সেটা আবার মূলধন মুনাফা জাতীয় ব্যয় হবে, কারণ এটা ক্রয় পরিবহন হিসেবে বিবেচিত হবে। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন খরচ কি? এটাও মূলধন জাতীয় খরচ। জমি ক্রয়ের রেজিস্ট্রেশন খরচ, এটা কিন্তু মূলধন জাতীয় খরচ, কারণ জমি সাথে এই খরচটা যোগ হয়। অবচয় প্রক্রিয়া কিসের সাথে জড়িত? দারুণ একটি প্রশ্ন। এ ধরনের প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে আসে, ভর্তি পরীক্ষায়। অবচয় প্রক্রিয়া কিসের সাথে জড়িত? ব্যয় বন্টনের সাথে। কারণ অবচয় হচ্ছে সাধারণত একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। আমার টোটাল ব্যয়কে আমি যত বছর চলবে তত দিয়ে ভাগ করে অবচয়ের পরিমাণ নির্ণয় করে থাকি, যাকে বলা হয় ব্যয় বন্টন প্রক্রিয়া। ভ্যাট সহ পণ্য বিক্রয়, এক্ষেত্রে ভ্যাট এর সঠিক সমন্বয় দাখিলা কোনটি? এটা বিক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, এটা সঠিক জাবেদা। বিক্রয়ের মধ্যে যদি ভ্যাট থাকে, তো সেই ভ্যাটের পরিমাণটা বের করে জাবেদা দাখিলা হবে, বিক্রয় থেকে বিয়োগ হবে এই ভ্যাটের পরিমাণটা, তাই বিক্রয় হিসাব ডেবিট। আর ভ্যাট চলতি হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। বিক্রয়ের ভ্যাট দায়, কারণ এই ভ্যাটটা সরকারকে দিতে হবে। ভ্যাট সহ ক্রয়ের ক্ষেত্রে সমন্বয়ে সঠিক জাবেদা কোনটি? ভ্যাট চলতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয়ের মধ্যে যদি ভ্যাট থাকে, সে ভ্যাটের পরিমাণ বের করে ওইটার সমন্বয়ে জাবেদা হবে ভ্যাট চলতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পরের প্রশ্ন, মুনাফাবিহীন পণ্য বিক্রয় 1500 টাকা বিক্রয় হিসাবে অন্তর্ভুক্ত আছে, এর সঠিক সমন্বয়ে জাবেদা কোনটি? বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের একটাই জাবেদা, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, তাই বিক্রয় থেকে বিয়োগ হবে, সেজন্য বিক্রয় হিসাব ডেবিট। আবার এটি ক্রয় থেকেও বিয়োগ হবে, ক্রয় কমলে ক্রেডিট, সেজন্য আমরা জাবেদা করি বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। অগ্রিম বীমা 500 টাকার মেয়াদ অতিক্রান্ত হয়েছে, এই লেনদেনটির সমন্বয় দাখিলা কোনটি? অগ্রিম বীমা যদি মেয়াদ উত্তীর্ণ হয়, তাহলে বীমা খরচ বৃদ্ধি পাবে, অগ্রিম বীমা কমে যাবে। এটা সমন্বয়ে জাবেদা হবে এই যে খ নাম্বার, বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট, এটা সঠিক মেয়াদ উত্তীর্ণ হলে। অনুপার্জিত সেবা আয় 1000 টাকার মেয়াদ অতিক্রান্ত হয়েছে। আচ্ছা, অনুপার্জিত সেবা আয় যদি অর্জিত হয়, তাহলে এখানে কিন্তু অনুপার্জিত সেবা আয় কমবে। অনুপার্জিত সেবা আয় দায় কমে গেলে ডেবিট, তাই আমাদের জাবেদা হবে এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। অনুপার্জিত আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। অনুপার্জিত আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, এটা সঠিক। দায় কমবে, আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই সেবা আয় হিসাব ক্রেডিট হয়েছে। উত্তোলনের পরিমাণ 12,000 টাকা, উত্তোলনের উপর সুদের হার 10%। উত্তোলন বাবদ কার্যপত্রের
আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হবে কত টাকা? আচ্ছা, উত্তোলনের উপরে 10% সুদ যদি ধরতে হয় তাহলে কিন্তু এখানে তারিখ উল্লেখ না থাকলে 6 মাসের সুদ ধরতে হবে। 12,000 টাকা 10% সুদ হচ্ছে 1200 টাকা, তা অর্ধেক 600 টাকা হবে। এখানে কিন্তু অনেক শিক্ষার্থী এই 1,200 টাকাতে টিক মারবে, কিন্তু ওটি হবে না, কারণ উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে 6 মাসের সুদ ধরতে হয়। উত্তোলনের উপরে কখনো পূর্ণ বছরের সুদ ধরতে হয় না, বিষয়টি মনে রাখবো। আসবাবপত্রের মূল্য 50,000 টাকা, অবচয়ের হার 10%। আসবাবপত্র কার্যপত্রের আয় বিবরণীতে ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে কত টাকা? এখানে 60 নম্বর প্রশ্ন বলেছে আসবাবপত্রের মূল্য 50,000 টাকা, অবচয়ের হার হচ্ছে 10%। এখানে আবার বাকি অংশে বলেছে আসবাবপত্রের অবচয় বাবদ কার্যপত্রে কত টাকা বসবে, তাই না, আয় বিবরণীতে ডেবিট দিকে। তো 50,000 টাকার উপর 10% হিসেব করে যেটা হয় 5,000 টাকা, সেটাই তো অবচয়, ওইটাই হিসাবভুক্ত হবে ডেবিট দিকে। 5,000 টাকা উত্তর। আসবাবপত্রের মূল্য 50,000 টাকা, অবচয়ের হার 10%। অবচয় আসবাবপত্র বাবদ আর্থিক বিবরণীতে কত টাকা হিসাবভুক্ত হবে? আর্থিক বিবরণীতে এই সাধারণত 5,000 টাকা অন্তর্ভুক্ত করতে হবে অবচয় বাবদ। নিম্নের কোনটি পরিচালন ব্যয়? পরিচালন ব্যয় কোনটি, তাই না? মজুরি প্রত্যক্ষ খরচের মধ্যে বসে, জাহাজ ভাড়া, আন্তঃপরিবহন এগুলি প্রত্যক্ষ খরচ। আচ্ছা, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে পরিচালন ব্যয় হচ্ছে বহি পরিবহন। আচ্ছা, কোনগুলি পরিচালন ব্যয়? আমি একটু নিচে কয়েকটা এই সংজ্ঞাটা দিলাম। এই যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত ব্যয় হয় এগুলোকে পরিচালন ব্যয় বলে, যেমন অফিস খরচ, প্রশাসনিক খরচ, বিক্রয় ও বন্টন খরচ, এগুলি সব পরিচালন ব্যয়। আচ্ছা, অফিস ও প্রশাসনিক খরচ এবং বিক্রয় খরচ, এখানে আমি কিছু লিস্ট দিচ্ছি পরিচালন ব্যয়সমূহ। যে বেতন খরচ, ভাড়া খরচ, কর ও অভিকর, এই যে পরিচালন ব্যয়ের লিস্ট আমি দিচ্ছি। বিক্রয়, পরিবহন, অফিস বিদ্যুৎ খরচ, মেরামত খরচ, ডাক ও তার খরচ, বিজ্ঞাপন খরচ, প্যাকিং খরচ, মনিহারি খরচ, কুরিন বা অনাদায়ী পাওনা, ভ্রমণ খরচ, বিমা খরচ, রপ্তানি শুল্ক, বেতন ও মজুরি, সাপ্লাইস খরচ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক চার্জ, প্রদত্ত বাট্টা, এগুলি সব সাধারণ খরচ, কমিশন, এগুলি সব কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। আরও আছে পরিচালন ব্যয়, এখানে আমি কয়েকটা দেখিয়েছি। এগুলি কমন আইটেম, তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। পরিচালন ব্যয় আরও আছে, যেমন বিভিন্ন সম্পত্তির অবচয়, আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, অফিস সরঞ্জামের অবচয়, দালান কোঠার অবচয়, তাই না? আবার প্রশাসনিক খরচ, বিক্রয় ও বিতরণ খরচ, আপ্যায়ন খরচ, এই সব খরচগুলি কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। এখানে আমি অনেকগুলি পরিচালন ব্যয় দেখাইলাম, তো তোমরা এইগুলি কিন্তু বারবার দেখে মনে রাখার চেষ্টা করবে, তাহলে অঙ্ক করতে সহজ হবে। কোনটি চলতি সম্পদ? চলতি সম্পদ কোনটি এখানে, তাই না? চলতি সম্পদের মধ্যে এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে এই যে অগ্র প্রদত্ত খরচ, তাই না? চলতি সম্পদের লিস্ট আমি এখানে উপস্থাপন করলাম বাম দিকে, আর ডান দিকে সঠিক উত্তর হচ্ছে অগ্র প্রদত্ত খরচ। আচ্ছা, অগ্র প্রদত্ত খরচ বলতে কিন্তু অগ্রিম খরচ বোঝায়। অগ্রিম খরচকে অগ্র প্রদত্ত খরচ নামে অভিহিত করা হয়। চলতি সম্পদের এখানে লিস্ট উপস্থাপন করেছি। নগদ তহবিল বা হাতে নগদ, ব্যাংক জমা, সাপ্লাইজ, মনিহারি মজুদ, সাপ্লাইজের আর এক নাম, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য আয়, সমাপনী মজুদ পণ্য, অগ্রিম খরচ। এই যে অগ্রিম খরচের আর এক নাম হচ্ছে অগ্রপ্রদত্ত খরচ। খুচরা যন্ত্রপাতি, এগুলি কিন্তু সব চলতি সম্পদ। চলতি সম্পদের অনেকগুলি এখানে নাম আমি দেখাইলাম, এগুলো মনে রাখার চেষ্টা করব। কোনটি স্থায়ী সম্পদ, তাই না? এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে ভ্যাট চলতি হিসাব, অগ্রিম খরচ, প্রাপ্য হিসাব, এগুলি উপরেগুলি কিন্তু উপরে ক খ গ, এগুলো সব চলতি সম্পদ। স্থায়ী সম্পদ হবে সুনাম। এই যে সুনাম হচ্ছে স্থায়ী সম্পদ। এই যে বাম দিকে স্থায়ী সম্পদের একটি লিস্ট আমি উপস্থাপন করেছি, এর মধ্যে এই যে 6 নম্বরে আছে সুনাম। স্থায়ী সম্পদ কোনগুলি? ভূমি ও দালান কোঠা, আসবাবপত্র, কলকবজা যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ডেলিভারি ভ্যান, সুনাম, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, প্যাটেন্টস, কপিরাইট, এগুলি সাধারণত সব স্থায়ী সম্পদ।
কোনটি অদৃশ্য সম্পদ? অদৃশ্য সম্পদ মানে কি? দেখা যায় না কোন সম্পদ। এখানে যে সম্পদগুলি রয়েছে তার মধ্যে সুনাম দেখা যায় না। আচ্ছা, অদৃশ্য সম্পদের কয়েকটা নাম এখানে উপস্থাপন করলাম। সুনাম, ট্রেডমার্ক, ইজারা সম্পত্তি, প্যাটেন্টস, কপিরাইট, এইগুলি কিন্তু দেখা যায় না বাট সম্পদ, তাই এগুলিকে অদৃশ্য সম্পদ বলে। অদৃশ্য সম্পদ বলে। কোনটি অলিক সম্পদ? আচ্ছা, অলিক সম্পদ হচ্ছে যে সম্পত্তির কোনো বিনিময় মূল্য থাকে না, বিক্রি করা যায় না। সম্পদ না, কিন্তু সম্পদ পাশে লিখে রাখি। বিলম্বিত বিজ্ঞাপন, এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন এই হচ্ছে অলিক সম্পদ। আচ্ছা, অলিক সম্পদের কিছু লিস্ট আমি বাম দিকে উপস্থাপন করলাম। এই যে বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, ব্যবসায়ী স্থানান্তর খরচ, শেয়ার অবহার, দায় গ্রাহকের কমিশন, শেয়ার দালালের দস্তুরি, ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, এগুলি হচ্ছে সব অলিক সম্পদ। এগুলিকে অসমন্বিত ব্যয়ও বলে অবশ্য। আবার কেউ কেউ এগুলিকে ভুয়া সম্পদও বলে। ভুয়া সম্পদ, ভুয়া ভুয়া। কোনটি চলতি দায়, তাই না? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে চলতি দায় হচ্ছে অনুপার্জিত আয়। আচ্ছা, চলতি দায়ের কিছু লিস্ট দেখি আমরা। এই যে লক্ষ্য করি, চলতি দায়, যেমন চলতি দায় বাম দিকে উপস্থাপন করলাম। প্রদেয় হিসাব বা পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওডি, অগ্রিম খরচের আরেক নাম অনুপার্জিত, অগ্রিম আয় এর আরেক নাম হচ্ছে অনুপার্জিত আয়, প্রদেয় বিল বা প্রদেয় নোট, বকেয়া খরচ, প্রদেয় ভ্যাট, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ। তো এগুলি কিন্তু সব চলতি দায়। অনেকগুলি চলতি দায় কিন্তু এখানে আমি উপস্থাপন করেছি। এই আইটেমগুলি মনে রাখার চেষ্টা করব। এখানে আমি একটা আইটেম দিয়েছি কোনটি চলতি দায়, কিন্তু এই সবগুলি মনে রাখলে আরও 8টা আইটেম পারবো, 8টা এমসিকিউ পারবো। আমার এই ক্লাসটি আজকের খুব গুরুত্বপূর্ণ। যদি শিক্ষার্থীরা ভালো মতো দেখে অনেক কিছু শিখতে পারবে। কোনটি দীর্ঘমেয়াদী দায়? আচ্ছা, দীর্ঘমেয়াদী দায় মানে ব্যবসায় অনেক দিন থাকে, তাই না? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে দীর্ঘমেয়াদী দায় হচ্ছে 8% বন্ধকি ঋণ। এই যে 8% বন্ধকি ঋণ। আচ্ছা, কোনগুলি দীর্ঘমেয়াদী দায়? কয়েকটা আমি এখানে উপস্থাপন করেছি। এই যে 10% ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র, এগুলি দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে অনেক বছরের জন্য যে দায়গুলি ব্যবসায় থাকে, একবার নেওয়ার পরে অনেক দিন পর আমরা পরিশোধ করি, এইগুলি। নিম্নের কোনটি চলতি দায়? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে চলতি দায় হচ্ছে যে প্রদেয় খরচ, মানে বকেয়া খরচ। প্রদেয় খরচের আরেক নাম কিন্তু বকেয়া খরচ। আচ্ছা, কোনগুলি চলতি দায়? যে বাম দিকে আমি উপস্থাপন করলাম। প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, অনুপার্জিত আয়, প্রদেয় বিল, বকেয়া খরচ, আয়কর সঞ্চিতি, এগুলো সব হচ্ছে চলতি দায়। কোনটি মালিকানা সত্ত্বের অংশ, তাই না? এখানে যে অপশনগুলি রয়েছে 70 নম্বর লেনদেনে আসবাবপত্র সম্পদ, এই যে সাধারণ খরচ, সাধারণ সঞ্চিতি, এটি কিন্তু মালিকানা সত্ত্ব। সাধারণ সঞ্চিতি এগুলি কিন্তু মালিকানা সত্ত্ব। আচ্ছা, কোনগুলি মালিকানা সত্ত্ব? যে বাম দিকে আমি কিছু চিত্র উপস্থাপন করলাম, কিছু হিসাবের নাম লিখলাম, এগুলো মালিকানা সত্ত্ব। যেমন মূলধন, সাধারণ সঞ্চিতি, নিট মুনাফা, উদ্বৃত্ত, অধিয়ার, প্রতিপূরক তহবিল, এই বাম দিকের এইগুলি সব মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। আমি বাম দিকে উপস্থাপন করলাম কোনগুলি মালিকানা সত্ত্ব। ট্রেডমার্ক কারবারের কি? ট্রেডমার্ক কারবারের সম্পদ, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, ইজারা সম্পত্তি, সুনাম, এগুলি সব অদৃশ্য সম্পদ। এই যে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ইজারা সম্পত্তি, এগুলো হচ্ছে অদৃশ্য সম্পদ। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ করা। ব্যবসার আর্থিক অবস্থা মানে কি? দায়, দেনা, সম্পদ, এগুলি সব জানা। তো ব্যবসার আর্থিক অবস্থা নিরূপণ করার মাধ্যমে আমরা ব্যবসায় দায় কত, সম্পদ কত, মালিকানা সত্ত্ব কত, সব কিছুই জানতে পারি। 70 নম্বর লেনদেন, আয় বিবরণীর নিট লাভ স্থানান্তর করা হয় কোথায়? আয় বিবরণীর যে নিট লাভ পায় সেটা আমরা মূলধনের সাথে যোগ করি। আয় বিবরণী প্রস্তুত করার পরে আমরা নিট মুনাফা নির্ণয় করে থাকি। যে নিট মুনাফার পরিমাণটা সাধারণত মূলধনের সাথে যোগ করি। মূলধনের সাথে নিট লাভ যোগ হয়,
সে নিট লাভ যোগ করাকে বলা হয় এই আয় বিবরণী নিট লাভ স্থানান্তর। আচ্ছা, মূলধনের সাথে আরও কিছু কিছু আইটেম যোগ হয়, লক্ষ্য করি। যেমন নিট মুনাফা মূলধনের সাথে যোগ হয়, অতিরিক্ত মূলধন মূলধনের সাথে যোগ হয়, আবার মূলধনের সুদ যদি সমন্বয়ে থাকে সেটাও কিন্তু মূলধনের সাথে যোগ হয়। কোন নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি ধরা হয়? কোন নীতি অনুযায়ী? যে তোমরা অনেকে পারবে হয়তো, তারপরে আমি বলছি। এই যে রক্ষণশীলতার নীতি, ঘ নাম্বার উত্তর। রক্ষণশীলতার নীতি অনুযায়ী বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে সমাপনী মজুত পণ্য যেটি ছোট সেটি আমরা হিসেব করে থাকি। পেশাগত শিক্ষা প্রদানের বিনিময়ে যে অর্থ গ্রহণ করা হয় তাকে কি বলা হয়? দারুণ একটি প্রশ্ন, তাই না? শিক্ষানবিশ সেলামি বলা হয়। শিক্ষানবিশ সেলামি হচ্ছে পেশাগত শিক্ষা প্রদানের বিনিময়ে। যেমন অনেক সময় আমি একটা ট্রেনিং সেন্টারে যেয়ে কিছু ট্রেনিং দিয়ে আসলাম, তার জন্য কিছু টাকা পেলাম, এটাকে বলা হয় এই শিক্ষানবিশ সেলামি। রেওয়া মিল বহির্ভূত বিভিন্ন তথ্য আর্থিক বিবরণীতে প্রক্রিয়া করার মানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া কি, তাই না? সমন্বয়করণ। সমন্বয়করণ হচ্ছে রেওয়া মিলের বাইরে যে সমস্ত হিসেব লেনদেনগুলি থাকে তাকে সমন্বয় বলা হয়। আর সেই সমন্বয়গুলো যখন আমরা সমাধান করি ওই প্রক্রিয়াকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট, ইংরেজিতে বলা হয়, বাংলায় বলে সমন্বয়করণ। প্যাটেন্ট কারবারের একটি ড্যাশ, প্যাটেন্ট কারবারের একটি সম্পদ। প্যাটেন্ট অবশ্যই কারবারের সম্পদ। স্বল্পকাল স্থায়ী এবং দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য সম্পত্তিকে কি বলে? চলতি সম্পদ বলে। চলতি সম্পদ হচ্ছে দ্রুত নগদ টাকায় আমরা রূপান্তর করতে পারি। যেমন নগদ তহবিল, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, এগুলি সব চলতি সম্পদ। দেনাদার, প্রাপ্য, বিল। মূলধন জাতীয় ব্যয়কে দেখানো হয় কোথায়? মূলধন জাতীয় ব্যয় মানে সম্পদ, তাই সম্পদ হিসেবে দেখায়। মূলধন জাতীয় ব্যয়সমূহকে আমরা সম্পদ হিসেবে দেখাই, সম্পদ হিসেবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। সুনাম সম্পদ হওয়ার কারণ কি? দারুণ একটি প্রশ্ন। সুনাম সম্পদ হওয়ার কারণ হচ্ছে এটি অতিরিক্ত মুনাফা অর্জনে সাহায্য করে। যেমন পাশাপাশি দুইটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সুনাম বেশি সে প্রতিষ্ঠানে বিক্রয় বেশি, আর বিক্রয় বেশি হলে তো মুনাফা লাভ হয় বেশি, তাই না? সেজন্য সুনাম সম্পদ হওয়ার কারণ হচ্ছে এটি অতিরিক্ত মুনাফা অর্জনে সাহায্য করে ব্যবসা প্রতিষ্ঠানকে। দারুণ একটি প্রশ্ন। সাময়িকভাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় কোনটি? এই যে বিলম্বিত মুনাফা জাতীয় প্রদান, অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়সমূহ আমরা সাময়িকভাবে আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই, পরবর্তীতে আস্তে আস্তে এটি অবলোপন করা হয় মুনাফার বিপরীতে ধারাবাহিকভাবে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়সমূহকে অলিক সম্পদ বা অবাস্তব সম্পদ বলে। নিচের কোনটি চলতি দায়? ব্যাংক ওডি। ব্যাংক ওডির ইংরেজি কিন্তু ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট এর বাংলা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, যেটি চলতি দায়। শিক্ষানবিশ ভাতা ও শিক্ষানবিশ সেলামি ভিন্ন অর্থবোধক, মানে এক না। কারণ শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয় আর শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়। তো দুইটা এক না, দুইটা আলাদা। বিনিয়োগের সুদ কারবারের একটি ড্যাশ। বিনিয়োগের সুদ কারবারের অপরিচালন আয়। পরিচালন আয় কেন হবে না, তাই না? পরিচালন আয় হচ্ছে বিক্রয় এবং সেবা আয়, এই দুটো হচ্ছে পরিচালন আয়। আর এই দুটো আয় বাদে অন্যান্য যে সমস্ত আয় থাকে, যেমন এই যে বিনিয়োগের সুদ, তারপর হচ্ছে যে ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সেলামি, এইগুলি সব অন্যান্য আয় বা অপরিচালন আয়ের মধ্যে পড়ে। মালিক কোনটি দাবি করতে পারে না? মোট লাভ, নিট লাভ, মূলধন, উত্তোলন। এই যে মোট লাভ, মোট লাভ থেকে মালিক টাকা নিতে পারে না।
মালিক যেটা নেয় তাকে উত্তোলন বলে। নিট লাভ থেকেও টাকা নিতে পারে, মূলধন থেকেও টাকা নিতে পারে, কিন্তু মোট লাভ থেকে কিন্তু মালিক টাকা নিতে পারবে না। মোট মুনাফাটা প্রকৃত মুনাফা না। ব্যবসায়ের ফলে কারবারের স্থায়ী সম্পত্তি মূল্য হ্রাস পায়, এই মূল্য হ্রাসকে কি বলে? অর্থাৎ ব্যবসায়ের স্থায়ী সম্পদ ব্যবহারজনিত কারণে যে হ্রাস পায় তাকে অবচয় খরচ বলে, অবচয় খরচ বলে। নিম্নের কোনটি চলতি সম্পদ? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যন্ত্রপাতি স্থায়ী সম্পদ, সুনামি স্থায়ী সম্পদ, আসবাবপত্র স্থায়ী সম্পদ, এই যে প্রাপ্য আয়, এটা হচ্ছে চলতি সম্পদ। আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ মোট সম্পদ বলতে সাধারণত কি বোঝায়? এই যে মোট দায়ের সমান হবে। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন এটা হবে, কেন আসবাবপত্রের এই মোট সম্পদ সমান তো দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাই না? এটা হয়, কিন্তু একটা কথা আছে, এই মালিকানা সত্ত্বেও কিন্তু এক ধরনের দায়, অভ্যন্তরীণ দায় বলা হয়, ইন্টারনাল লায়াবিলিটিস বলা হয়। সেজন্য মোট সম্পদ সমান মোট দায়ের সমান হবে। দালান কোঠা কারবারের ড্যাশ। দালান কোঠা স্থায়ী সম্পদ, অবশ্যই স্থায়ী সম্পদ। দালান কোঠা আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, ইজারা সম্পত্তি, সুনাম, অফিস সরঞ্জাম, এগুলি সব স্থায়ী সম্পদ। সংশ্লিষ্ট হিসাবকালের প্রদেয় হিসাব ব্যয়ের বিপরীতে অর্থ প্রদান করা হয় তাকে কি বলে? অগ্রিম প্রদত্ত খরচ। অর্থাৎ নির্দিষ্ট হিসাবকালের মধ্যে আমার যে পরিমাণ টাকা দেওয়া উচিত তার চেয়ে যদি বেশি প্রদান করে থাকি তাহলে সেটি অবশ্যই অগ্রিম ব্যয় হবে, অগ্রিম প্রদত্ত খরচ হবে। যেমন আমি অগ্রিম ভাড়া প্রদান করেছি, অগ্রিম বীমা সেলামি প্রদান করেছি, এগুলিকে বলা হয় অগ্রিম প্রদত্ত ব্যয়, যেগুলি সম্পদ হিসেবে গণ্য হয়। বিবিধ দেনাদার ৬০,০০০ টাকা, এর মধ্যে ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 10% হারে কুঋণ সঞ্চিতি ধরতে হবে। কুঋণ সঞ্চিতির পরিমাণ কত টাকা? তো এখানে ৬০,০০০ থেকে ৫,০০০ বিয়োগ হয়ে থাকে ৫৫,০০০-এর উপর 10%, ৫,৫০০ টাকা উত্তর হবে। কীভাবে হলো আরেকবার বললি, ৬০,০০০ থেকে ৫,০০০ বিয়োগ করে যা থাকবে তার উপর 10%। বিমা প্রিমিয়াম ৬,০০০ টাকা, ৩ মাসের বিমা অগ্রিম দেওয়া হয়েছে, আয় বিবরণীতে কত টাকা যাবে? দারুণ একটি প্রশ্ন। তো অগ্রিমটা বাদ দিয়ে লিখতে হবে। 3 মাসের অগ্রিম হচ্ছে ৬,০০০ গুণ 3 ভাগ 15 হবে, তাহলে সম্ভবত এই ১২০০ হবে। ১২০০ বাদ দিয়ে ৪৮০০ টাকা হবে। অর্থাৎ ১২০০ বাদ দিয়ে আমরা আয় বিবরণীতে লিখব ৪,৮০০ টাকা। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞাপন খরচ ১০,০০০ টাকা, 5/3 অংশ বিলম্বিত করতে হবে, আয় বিবরণীতে বসবে কত টাকা? বিলম্বিতটা বাদ দিয়ে ১০,০০০কে ৩ দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করলে হবে সম্ভবত ৬,০০০ টাকা। তাহলে এই ১০,০০০ থেকে ৬,০০০ বিয়োগ করে, বিলম্বিতটা বিয়োগ করে ৪,০০০ টাকা আয় বিবরণীতে বসবে, ৪,০০০ টাকা। প্রারম্ভিক মূলধন ৮০,০০০ টাকা, বছরের মাঝামাঝিতে অতিরিক্ত মূলধন নিয়ে আসা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি, মূলধনের সুদ কত টাকা? দারুণ একটি প্রশ্ন। ৮০,০০০ টাকার উপরে পূর্ণ বছরের সুদ হবে ৮,০০০ টাকা, আর ২০,০০০ টাকার উপরে কিছু না বললে আমরা অর্ধেক বছরের ধরতে পারি ১,০০০ টাকা, তাহলে মোট হবে ৯,০০০ টাকা সুদ। ৯,০০০ টাকা কীভাবে হলো? ৮,০০০ টাকার ৮০,০০০ টাকার উপরে পূর্ণ বছরের আর ২০,০০০ টাকার উপরে হাফ বছরের। কেন হাফ বছরে হবে? এই যে বছরের মাঝামাঝি সময় নিয়ে আসতে বলেছে, তাই ২০,০০০ গুণ 10% গুণ ৬ ভাগ ১২ হবে। এই যে আমি নিচে লিখে দেখিয়ে দিলাম। ৮০,০০০-এর 10% হিসেব করবো, তাহলে ৮,০০০ হবে। আবার ২০,০০০-এর 10% গুণ ৬ ভাগ ১২ দিয়ে ১,০০০ হবে। ৮,০০০ আর ১,০০০ মোট ৯,০০০ টাকা হবে। উত্তোলনের পরিমাণ ৬০,০০০ টাকা, 10% হারে সুদ ধার্য করতে হলে সুদের পরিমাণ কত টাকা? ৩,০০০ টাকা হবে।
এখন কেন 3,000 টাকা হবে? অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 60,000 টাকার 10% তো 6,000 টাকা হয়, তাই না? কিন্তু উত্তোলনের সুদের যদি তারিখ উল্লেখ না দেওয়া থাকে তাহলে গড় হারে হাফ বছরের সুদ ধরতে হয়, 6 মাসের সুদ 3,000 টাকা। %10 ঋণ 50,000 টাকা, সুদ প্রদান 2,000 টাকা। আয় বিবরণীতে ঋণের সুদ বাবদ কত টাকা লিখতে হবে? 50,000 টাকার 10% 5,000 টাকা হয়, সুদ প্রদান 2,000 টাকা হয়েছে, তাদের সমস্যা নেই, কিন্তু 5,000 টাকায় আয় বিবরণীতে বসবে। হিসেব করে যে 5,000 টাকা হচ্ছে, 5,000 টাকায় আয় বিবরণীতে বসবে। আমি এটি একটু কারেকশন করছি, একটু ভুল আছে, ঠিক করে দিচ্ছি। সাতান্ন নম্বর প্রশ্নটি পড়ে লক্ষ্য করি আরেকবার। 10% 50,000 টাকা, 5,000 টাকা হয়। ওই 5,000 টাকায় সুদ বাবদ লিখতে হবে। সুদ প্রদান যাই করি না কেন, মোট সুদ 5,000 টাকায়, মোট সুদটাই আয় বিবরণীতে লিখতে হয়। ঘ নাম্বার সঠিক উত্তর। বিনিয়োগের সুদ 18,000 টাকা, 4 মাসের সুদ প্রাপ্য হয়েছে, প্রাপ্য রয়েছে 4 মাসের সুদ। আচ্ছা, 18,000 টাকা নিশ্চয় তাহলে 8 মাসের, 4 মাসের সুদ যদি প্রাপ্য হয়, তাহলে এই 18,000-কে 4 দিয়ে গুণ 8 দিয়ে ভাগ, যে টাকাটা হবে সেটা বকেয়া থাকবে। 8 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ, সম্ভবত 27,000 টাকা হবে। যা হবে 9,000 টাকা, সেই 9,000 আর এই 18,000, মোট 27,000। আমি আবারও বলছি, লক্ষ্য করি, সুদ প্রাপ্তি 18,000, এর সাথে বকেয়া যোগ করব, বকেয়ার পরিমাণ হবে 9,000 টাকা। কীভাবে হবে? 18,000-কে 8 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করে 9,000 টাকা হয়, সেই 9,000 টাকা আর এই 18,000 টাকা, মোট 27,000 টাকা মোট বিনিয়োগের সুদ হিসেবে গণ্য হবে। কলকব্জে 1 লক্ষ টাকা, অবচয় সঞ্চিতি 10,000 টাকা। আচ্ছা, অবচয় সঞ্চিতি মানে পুঞ্জীভূত অবচয়। বহিমূল্যের উপর 10% অবচয় ধার্য করা হলে অবচয়ের পরিমাণ কত? দারুণ একটি প্রশ্ন। বহিমূল্য মানে অবচয় সঞ্চিতি বাদ দিয়ে যে টাকা থাকবে সেটা, তার উপরে শুদ্ধ পার্সেন্টেজ ধরতে হবে অবচয়। তাহলে এই 1 লক্ষ মাইনাস 10,000-এর বাদ দিয়ে 90,000 টাকা হয়, 90,000-এর 10% 9,000 টাকা উত্তর হবে, 9,000 টাকা অবচয়ের পরিমাণ হবে। তো এই যে 100 নম্বর লেনদেনটি, প্রশ্নটি লক্ষ্য করি। রেওয়া মিলে যন্ত্রপাতির পরিমাণ 1 লক্ষ টাকা, মাঝামাঝি সময়ে 10,000 টাকা যন্ত্রপাতি কেনা হয়েছে, যা হিসাবভুক্ত হয়েছে। মানে কি, এই 1 লক্ষ টাকার মধ্যে 10,000 টাকা আছে। তাহলে আগে কত ছিল? 90,000। 90,000 টাকার উপরে পূর্ণ বছরের 9,000 আর 10,000 টাকার উপরে হাফ বছরের 500, তাহলে মোট অবচয় হবে 9,500। এই যে আমি নিচে করে দেখাইলাম, 90,000 টাকার উপরে পূর্ণ বছরের আর 10,000 টাকার উপরে হাফ বছরের। 90,000 টাকা কীভাবে পেলাম? এই 1 লক্ষ থেকে 10,000 বিয়োগ করে। 2019 সালে 31শে ডিসেম্বর তারিখে এই 6 বছরের জন্য একটি ইজারা সম্পত্তি গ্রহণ করা হয়। তো ইজারা সম্পত্তির অবলোপন কত হবে? আমরা অঙ্ক করতেছি, মনে করি 19 সালে আর 18 সালে নেওয়া হয়েছিল, তাহলে কিন্তু 1 বছর চলে গেছে, তাই না? 18 সালে যদি নিয়ে থাকি, 18 সালে তো অঙ্ক করেছি, তখন 1 বছর চলে গেছে, তো 5 বছর বাকি আছে। তো 50,000-কে 5 দিয়ে ভাগ করে টাকা হবে 10,000 টাকা উত্তর। এই যে 50,000-কে 5 দিয়ে ভাগ, কেন 5 দিয়ে ভাগ? এখানে 6 বছর বলা আছে, কিন্তু 1 বছর চলে গেছে, সেজন্য। সমন্বয়ের মোট অনাদায় পাওনা এই 10,000 টাকা। রেওয়া মিলে অনাদায় পাওনার পরিমাণ কত? 7,000 টাকা। আর মোট সমন্বয়ে বলা আছে মোট হতে হবে 10,000। প্রশ্ন হচ্ছে নতুন কত? দেনদার থেকে কত বিয়োগ হবে, তাই না? দেনদার থেকে বিয়োগ হবে, দুইটার পার্থক্য 3,000 টাকা। কারণ নতুন অনাদায় পাওনা যেটি, সেটি দেনদার থেকে বিয়োগ হয়। তো এখানে মোট অনাদায় পাওনা কত? 10,000। আর আগে ছিল রেওয়া মিলে 7,000, তাহলে নতুন যেটা সেটা দেনদার থেকে বাদ যায়, 3,000 টাকা বাদ যাবে দেনদার থেকে। ব্যবসায়ের আর্থিক অবস্থা মজবুত করার জন্য মুনাফার এক নির্দিষ্ট অংশ আলাদা করে তহবিল তৈরি করা হয়, তাকে কি বলে? মুনাফা হতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা আলাদা করে রাখি, তাকে সঞ্চিতি তহবিল বলে।
সঞ্চিত তহবিল বলে। সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা হয়, কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত করা হয় না। কোন নীতি অনুযায়ী? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। রক্ষণশীলতার নীতির মূল কথা হচ্ছে সম্ভাব্য আয় লিখব না, কিন্তু সম্ভাব্য ব্যয়সমূহ লিখব। এটা মূল কথা রক্ষণশীল ধারণার। বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা। বিক্রয় মূল্য কত? দারুণ একটি প্রশ্ন। তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে আর বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া আছে। এইটা আমাদের হিসাব করতে হবে। এই 20,000 গুণ এই 20/80 দিয়ে আমাদের একটি হবে, মুনাফা হবে, সেটি 5,000 টাকা। সেই 5,000 টাকা মুনাফা আর এই বিক্রয় 20,000 টাকা, মোট 25,000 টাকা। অঙ্কটা কিন্তু কঠিন আছে, একটু ভালো করে লক্ষ্য করি। বিক্রিত পণ্যের ব্যয় কত? 20,000 না? 20,000-এর উপর আমরা একটা মুনাফা নির্ণয় করব, যেটি 5,000 হবে। সেই মুনাফা আর ওই 20,000 মিলে 25,000 টাকা। এই যে গুণ 20/80 দিয়ে মুনাফা হবে, মুনাফাটা যোগ করব। একটি প্রতিষ্ঠানে কয়েকটি আয় ব্যয় দেওয়া আছে। মোট সেবা আয় দেওয়া আছে, বেতন খরচ দেওয়া আছে, সুদ আয় দেওয়া আছে, ভাড়া দেওয়া আছে। নিট মুনাফা কত? এখানে আয়গুলো যোগ, ব্যয়গুলো বাদ। আয় হচ্ছে 85,000, ব্যয় হচ্ছে 15,000। 25,000 থেকে 15,000 বিয়োগ করলে 70,000 হয়। সহজ তো, আয় থেকে ব্যয় বাদ যাবে, খরচ দুইটা বাদ যাবে। দুইটা আয়, দুইটা খরচ। তো দুইটা আয় যোগ করে দুইটা খরচ বিয়োগ করে যেটা হয় সেটা উত্তর, 70,000 টাকা। কুরিন পরিচালন ব্যয়। কুরিন কি? অবশ্যই পরিচালন ব্যয়। কুরিনের আর এক নাম অনাদায় পাওনা, কুরিনের আর এক নাম অনাদায় দেনা ইত্যাদি। সংশ্লিষ্ট হিসাবকালে পাওয়া গেছে কিন্তু অর্জিত হয়নি এমন আয়কে কি বলে? অর্জিত হয়নি কিন্তু পাওয়া গেছে, অনুপার্জিত আয় বলে। অনুপার্জিত আয় হচ্ছে এখনো পাইনি, পেয়েছি, আগে পেয়েছি কিন্তু কাজ করে দিই নাই, কাজ করে দিই নাই কিন্তু পেয়ে গেছি আগে আগে, তাকে বলা হয় অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের আর এক নাম অগ্রিম আয়। ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের আয়ের প্রধান উৎস কোনটি? বিক্রয় আয়। ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের প্রধান যে আয় সেটা হচ্ছে বিক্রয় থেকে আয়। বিক্রয়কে সেজন্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের প্রত্যক্ষ আয় বা এই পরিচালন আয় বলে। নিচের কোনটি পরিচালন আয়? সেবা আয়। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই সেবা আয়টা পরিচালন আয়, আর অন্যগুলি অন্যান্য আয়। কি হলো, ব্যাকে চলে গেলাম নাকি দ্রুত? এই যে পরের প্রশ্নে যাই। পরিচালন মুনাফা নির্ণয় করা যায় কোনটি দ্বারা? পরিচালন মুনাফার সূত্র হচ্ছে এই যে মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে পরিচালন মুনাফা বের হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি। পণ্যের বিক্রয় মূল্য হতে মোট মুনাফা বাদ দিলে অবশিষ্ট টাকাকে বিক্রিত পণ্যের ব্যয় বলে। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট মুনাফা। আবার মোট মুনাফার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় 20,000 টাকা, বিক্রয়ের উপর মুনাফার হার 10%। মুনাফা কত? তাই মুনাফার পরিমাণ বের করতে হলে এই 20,000 টাকার উপর 10% হিসাব করলে হবে না, 20,000 গুণ 10/90 হবে। তাহলে সম্ভবত এই যে 2,222 টাকা হবে। এই যে 20,000 গুণ 10/90 হবে। এটি একটু কঠিন ছিল, কিন্তু অনেক শিক্ষার্থী ওই 20,000 টাকার উপর 10% কেটে 2,000 টাকা হয়, ওইটাই সবাই টিক মারবে। জামাল তার ব্যবসায়ের 21,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন, ভগ্নাবশেষ মূল্য 1,000 টাকা, আর আসবাবপত্র ব্যবহারজনিত মূল্য হ্রাস 1,000 টাকা। প্রশ্ন হচ্ছে অবচয়ের হার কত? দারুণ একটি প্রশ্ন। অবচয়ের হার সমান অবচয় ভাগ অবচয় যোগ্য মূল্য গুণ 100।
তাহলে এই 1000কে আমরা যদি 1000 তো অবচয়, 1000কে যদি আমরা 20,000 দিয়ে ভাগ করি আর 100 দিয়ে গুণ করি, তাহলে এই যে 1000 ভাগ 20,000 গুণ 100, তাহলে আমাদের এখানে হবে 5%। একটু কঠিন ছিল আইটেমটা, সহজের মধ্যে কঠিন। বিবিধ ক্ষতি কোন ধরনের ব্যয়? অপরিচালন ব্যয়। আচ্ছা, বিবিধ ক্ষতিটা কিন্তু অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। বিবিধ ক্ষতি আয় বিবরণীতে খরচের সাথে কোনটি যোগ হবে? খরচের সাথে প্রদেয় খরচ বা বকেয়া খরচ যোগ হবে। বকেয়া খরচ যোগ হবে, আর অগ্রিম ব্যয় বাদ যাবে, তাই না? এটা সহজ ছিল। প্রদেয় খরচের আরেক নাম কিন্তু বকেয়া খরচ, তাই বকেয়া খরচ যোগ হয়। আয় বিবরণীতে প্রদত্ত খরচের সাথে কোনটি বিয়োগ করতে হবে? অগ্রপ্রদত্ত খরচ। আচ্ছা, অগ্রপ্রদত্ত খরচের আরেক নাম কিন্তু অগ্রিম খরচ, আর অগ্রিম খরচ সমূহ খরচ থেকে বিয়োগ করি। অগ্রপ্রদত্ত এর আরেক নাম অগ্রিম। আয় বিবরণীতে প্রাপ্ত আয়কে বিয়োগ করা হয়, আয় থেকে বিয়োগ করা হয় অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় বা অগ্রিম আয় আয় থেকে বিয়োগ হয়, আর প্রাপ্য আয় বা বকেয়া আয় বা অনাদায়ী আয় আয়ের সাথে যোগ হয়। বিশদ আয় বিবরণীর বহির্ভূত কোনটি? মানে কোনটি বিশদ আয় বিবরণীতে লিখব না, বাকিগুলো লিখব। আয় যেগুলোর পাশে আছে এগুলি বিশদ আয় বিবরণীতে লিখব। এই যে প্রাপ্য আয়, এটা লিখব না। প্রাপ্য হিসাব সম্পদ, তো প্রাপ্য হিসাবটা বিশদ আয় বিবরণীতে লিখব না, কারণ এটি সম্পদ। অনাদায়ী পাওনা সঞ্চিতিকে প্রাপ্য হিসাব হতে বিয়োগ করা হয় এই রক্ষণশীল ধারণা নীতি অনুযায়ী। রক্ষণশীলতার ধারণা নীতি অনুযায়ী অনাদায়ী পাওনাকে সংশ্লিষ্ট বছরের আয় থেকে আমরা বিয়োগ করে দেখাই, এই সম্পদ থেকে বিয়োগ করে দেখাই। রেওয়া মিলে প্রদত্ত আসবাবপত্রের পরিমাণ 30,000 টাকা, 1/5/20 তারিখে ক্রয়, অবচয় কত? দারুণ একটি প্রশ্ন। আচ্ছা, 10% অবচয় 30,000 টাকার উপরে 10% অবচয় 3,000 টাকা হয়, কিন্তু আমাদের 3,000 টাকা উত্তর হবে না। উত্তর হবে, এখানে 1/5 বলেছে, তো 1/5 যদি বলে তাহলে 8 মাসের হবে। খ নাম্বারটি সঠিক উত্তর, খ নাম্বারের উপরেটি সঠিক উত্তর হবে এইটা। $2,000 টাকা হবে। কিভাবে 2,000 টাকা হলো? এই 30,000 গুণ 10% গুণ 8 ভাগ 12, 2,000 টাকা হবে। প্রাপ্য হিসাবের পরিমাণ 30,000 টাকা, প্রাপ্য হিসাবের 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% কুঋণ সঞ্চিতি ধার্য করতে হবে। কুঋণ সঞ্চিতির পরিমাণ কত? তাহলে এই 30,000 থেকে 2,000 বিয়োগ করে যা হয় 28,000, 28,000-এর উপরে 5% 1,400 টাকা হবে, 1,400 টাকা হবে। পুরাতন অনাদায়ী পাওনা 1,000 টাকা, প্রাপ্য হিসাব 20,000 টাকা। অনাদায়ী পাওনা কুঋণ আরও 500 টাকা বৃদ্ধি করতে হবে। প্রশ্ন হচ্ছে 5% কুঋণ সঞ্চিতি হলে কুঋণ সঞ্চিতির পরিমাণ কত? এখানে কীভাবে হিসাব করব, তাই না? প্রথমত 20,000 থেকে আরও 500 বলেছে, তার মানে নতুন অনাদায়ী পাওনা হবে এই 1,000 আর এই 500, মোট 1,500। 1,500 বিয়োগ করে হবে 18,500, তার উপরে 5% 925 টাকা হবে উত্তর। কঠিন ছিল প্রশ্নটা। পরের প্রশ্নে যাই। অনাদায়ী পাওনা 1,000 টাকা, প্রাপ্য হিসাব হতে প্রাপ্য হিসাবের পরিমাণ 20,000 টাকা, 5% কুঋণ সঞ্চিতি, 2% বাট্টার সঞ্চিতি ধরতে হলে বাট্টার পরিমাণ কত? এখানে প্রথমে আমরা কি করব, এই 20,000 টাকার 5% হিসেব করব। এই 20,000 থেকে প্রথমে 1,000 বিয়োগ করব অনাদায়ী পাওনাটা, এই যে 20,000 টাকা অনাদায়ী পাওনা 1,000 বিয়োগ করব, বিয়োগ করে যা থাকবে সেখান থেকে 5% বিয়োগ করব, যা থাকবে তার উপর 2% হিসেব করতে হবে। সম্ভবত এই 380 টাকা হবে। আবারও বলছি,
20,000 থেকে 1,000 বিয়োগ করবো, তাহলে 19,000 হবে। 19,000-এর 5% যা হবে সেটাও বিয়োগ করব, যা থাকবে তার উপরে এই 2% হিসেব করব। একটু কঠিন ছিল। এখানে বলেছে যে 1/7 এত তারিখে গৃহীত ঋণের পরিমাণ 1 লক্ষ টাকা, ঋণের সুদ কত হবে, তাই না? আর ঋণের সুদ ধরতে বলেছে 2021 সালে, তো পূর্ণ বছরের হবে। পূর্বের যদি সালে ঋণ নেওয়া হয় 1/7 কাজ করবে না, 10% হিসেব করে যে 10,000 টাকা হয় সেটাই হবে। পূর্বের যদি কোনো সাল থাকে তাহলে সুদ পূর্ণ বছরের লিখতে হয়। সুদ বিনিয়োগের সুদ হতে পারে, ঋণের সুদ হতে পারে পূর্ণ বছরের। 10% বন্ধক ঋণ 1/6 তারিখে 60,000 টাকা হলে ঋণের সুদ কত? 1/6 মানে কি? 6 থেকে যদি আমি কাউন্ট করি, 6, 7, 8, 9, 10, 11, 12, 7 মাসের সুদ হবে। 10% 60,000 টাকা হয়, 60,000-কে 12 দিয়ে ভাগ করে 500 হয়, 6,000 টাকা হয়। 10% 6,000-কে 12 দিয়ে ভাগ করলে 500 হয়। সেই 500-কে যদি আবার 7 দিয়ে গুণ করি 3,500 হবে। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। 10% ঋণ 60,000 টাকা, এই আর আয় বিবরণীতে আমরা 4,000 টাকা দেখানো হয়েছে। এই প্রশ্ন হচ্ছে কত তারিখে ঋণটি নেওয়া হয়েছিল, তাই না? আচ্ছা, 10% সুদ হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকাকে 4,000 দিয়ে ভাগ করে, না, 6,000-কে প্রথমে এই আমরা 1 মাসের কত হয় দেখব, 12 দিয়ে ভাগ করব, 1 মাসের কত হয় দেখব। যে টাকাটা হবে সেটাকে আবার 4,000-কে ভাগ করব, 1 মাসের টাকা কত হয় সেটা দিয়ে, যেটি হবে সেটাকে আমরা আবার মাস হিসেবে কাউন্ট করব। তাহলে 1 মে 2020 সালে কেনা নেওয়া হয়েছিল ঋণটা। আমি আবার বলছি, লক্ষ্য করি, প্রথমে আমরা 1 মাসের সুদ কত সেটা বের করব। যেমন 60,000-এর উপরে আমি যদি 10% ধরি 6,000 হয়, 1 মাসের 500, সেই 500 দিয়ে 4,000-কে ভাগ করব, তাহলে 8 হবে। তাহলে 8 মাস যদি ব্যবসায় থাকে তাহলে মে মাসের 1 তারিখে নিলে 8 মাস থাকবে। দারুণ একটি প্রশ্ন। রেওয়া মিলে 10% 6,000 টাকা, ঋণের সুদ দেওয়া আছে আবার 1,000 টাকা, তাহলে 8 মাসের ঋণের সুদ বকেয়া রয়েছে। তো 8 মাসের পার্সেন্টেজ কেটে যেটা হবে সেটা যা হিসেব করে যেটা হবে কত হবে, 8 মাসের হবে সম্ভবত 2,000 টাকা। 2,000 আর 1,000, 3,000 উত্তর হবে না। 8 মাসের কত হবে? 4,000 টাকা। 8 মাসের 4,000, 4,000 আর এই 1,000, 5,000 টাকা উত্তর হবে। 8 মাসের সুদ বকেয়া রয়েছে, 8 মাসের সুদ 4,000, 4,000 আর এই ঋণের সুদ 1,000, মোট 5,000 উত্তর হবে। যন্ত্রপাতি 1 লক্ষ টাকা, অবচয় সঞ্চিতি 30,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় এই 10,000, 1 লক্ষ টাকার উপর সরাসরি 10% হিসেব করে টাকার পরিমাণ হবে 10,000 টাকা। যন্ত্রপাতি 1 লক্ষ টাকা, অবচয় সঞ্চিতি মানে পঞ্জীভূত অবচয়, ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে 10% অবচয় ধরতে হবে। 10,000 থেকে 1 লক্ষ থেকে 30,000 বিয়োগ করব, যেহেতু ক্রমহ্রাসমান বলেছে। 70,000 টাকার উপরে 10%, 7,000 টাকা উত্তর। ভ্যাট সহ পণ্য ক্রয় এত টাকা, ক্রয় ফেরত এত টাকা, ভ্যাটের পরিমাণ কত? 2,30,000 থেকে প্রথমে 3,000 টাকা বিয়োগ করব, তাহলে থাকে আমাদের থাকে কত, 2,30,000। সেটা গুণ 15/115 দিয়ে হিসেব করে সম্ভবত 30,000 টাকা উত্তর হবে। গুণ 15/115, কিন্তু এখান থেকে 3,000 আগে বিয়োগ হবে। রেওয়া মিলে ভ্যাট সহ বিক্রয় আছে, তাহলে এখানে ফেরত আছে, বিক্রয় ফেরত। 4,66,000 থেকে 6,000 বিয়োগ করে যা হবে সেটা গুণ 15/115, তো উত্তর হবে এই যে, উত্তর হবে সম্ভবত 60,000 টাকা। বিনিয়োগের সুদ দেওয়া আছে এত টাকা, বিনিয়োগের সুদ কত টাকা হিসাবভুক্ত হবে, পার্সেন্টেজ কেটে যেটা সেটাই, এখানে 10% কেটে যেটা সেটাই হবে। নিট লাভ এত, পরিচালন ব্যয় এত, মোট লাভ কত, দুটো যোগ করে নিট লাভের সাথে পরিচালন ব্যয় যোগ করে মোট মুনাফা হবে। দারুণ একটি আইটেম। মোট লাভ এত, পরিচালন ব্যয় এত, নিট মুনাফা কত বিয়োগ হবে,
মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে নিট মুনাফা হবে 30,000 টাকা। নিট মুনাফা এত, ব্যবস্থাপকের কমিশন পূর্ব নিট লাভের উপরে এত % কমিশন পাবে, কমিশন কত? তাহলে কমিশন হবে, কমিশন পূর্ব বলেছে না, সরাসরি পার্সেন্টেজ কেটে যেটা সেটাই 2,20,000 গুণ 5%। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। নিট লাভ এত, কমিশন পরবর্তী বলেছে, পরবর্তী বললে 2,20,000 গুণ 5 ভাগ 105, তো উত্তর হবে সম্ভবত 10,000 গুণ 5 ভাগ 105 যদি পরবর্তী বলে। বাকিতে পণ্য বিক্রয়ের সমন্বয়ের ফলে সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। 1 এবং 3 সঠিক উত্তর। বিনিয়োগের প্রাপ্য সুদ সমন্বয়ের ফলে সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অগ্রিম শিক্ষানবিশ সেলামি সমন্বয়ের ফলে শিক্ষানবিশ সেলামি কমবে, দায় কমবে, অগ্রিম শিক্ষানবিশ সেলামি সমন্বয় না, তাহলে এখানে 2 এবং 3 সঠিক। দায় বৃদ্ধি পাবে, মালিকানা হ্রাস পাবে। কুঋণ সমন্বয়ের ফলে সম্পদের হ্রাস পাবে, মালিকানা হ্রাস পাবে। বকেয়া বেতন সমন্বয়ের ফলে দায় বৃদ্ধি পাবে, ব্যয় মালিকানা হ্রাস পাবে। মালিকানা মানে ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা হ্রাস পায়। অগ্রিম বীমা সেলামি সমন্বয়ের ফলে সম্পদ বৃদ্ধি পাবে, মালিকানা বৃদ্ধি পাবে। অগ্রিম বীমা যদি সমন্বয় করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আজকে অনেকগুলি প্রশ্ন আলোচনা করেছি। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।